সুধী দর্শক, আসসালামু আলাইকুম। শুভ সকাল। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি জি টিভির সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি ডক্টর পাপিয়া আফরোজ সৌমিক। প্রতিবারের মতো আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে অপারেশনবিহীন হাঁটু, কোমর ও ঘাড় ব্যথায় আধুনিক ফিজিওথেরাপি চিকিৎসা। এই বিষয়টি নিয়ে আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থেকে থাকলে আমাদের টিভি স্ক্রিনের নিচে স্ক্রলে দেখানো নাম্বারে সরাসরি ফোন করতে পারেন। আমরা চেষ্টা করব আমাদের বিশেষ অতিথির মাধ্যমে সেসব প্রশ্নের উত্তর দেওয়ার। আর আমাদের সাথে আজকে বিশেষ অতিথি হিসেবে স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার এস চক্রবর্তী, বাত ব্যথা, প্যারালাইসিস ও ফিজিওথেরাপি স্পেশালিস্ট, প্রধান কনসালটেন্ট, এসপি হসপিটাল ঢাকা, সহযোগী অধ্যাপক, ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আমিও ভালো আছি। স্যার, আমাদের আলোচনার বিষয় আপনি ইতিমধ্যেই জানেন, হাঁটু কোমর ব্যথায় আমাদের আধুনিক ফিজিওথেরাপি চিকিৎসা। এই বিষয় নিয়ে আমরা দীর্ঘদিন ধরেই জানি বা অনেক গবেষণা চলছে, আপনিও এই লাইনে অনেক দিন ধরে আছেন। আমার প্রথম প্রশ্ন, কোমর ব্যথা কেন ভালো হয় না দীর্ঘদিন ধরে চিকিৎসা নেওয়ার পরেও? খুব সুন্দর প্রশ্ন, যেটা আসলে আমাদের মেডিকেল সায়েন্সের ভাষায় বলা যায় যে অল দ্য ব্যাক পেন পেশেন্টস আর মেডিকেলি অরফ্যান। অ্যাকচুয়ালি এতিমের মতো কোমর ব্যথা রোগীরা কার কাছে যাবে? অ্যাকচুয়ালি তাদের গার্জিয়ানটা কে? মেডিকেল সায়েন্সে এখনও কোমর ব্যথা বিশেষজ্ঞ যেটা, সেই জিনিসটা এখন পর্যন্ত মানুষের মধ্যে প্রচারণাটা খুবই কম। যেমন আমরা দাঁতের সমস্যা হলে কার কাছে যাবো? সবাই জানে। চোখের সমস্যা হলে কার কাছে যাবো? সবাই জানে। নাকের সমস্যা হলে কোথায় যাবো? সবাই জানে। গাইনি প্রবলেমে কোথায় যাবো? সবাই জানে। হাড় ভেঙে গেলে কোথায় যাবে? সবাই জানে। বাট ব্যাক পেন হলে কার কাছে যাবে? কোমর ব্যথা হলে দেখেন কোথায় যাচ্ছে না। কোমর ব্যথা হলে দোকান থেকে ওষুধ খাওয়া শুরু করে, অর্থোপেডিক্স থেকে নিউরোমেডিসিন, নিউরোসার্জন, মানে পেইন মেডিসিন স্পেশালিস্ট সবার কাছেই যাচ্ছে। কিন্তু আসলে কোমর ব্যথার এক্স্যাক্টলি ট্রিটমেন্ট দেখা যাচ্ছে মেডিকেল সায়েন্সে কোমর ব্যথার 99% ট্রিটমেন্ট ফিজিওথেরাপি লাগছে। আচ্ছা, দেখেন, যেখানে 99% ট্রিটমেন্ট ফিজিওথেরাপি লাগছে, 1% অপারেশন লাগতে পারে। তাহলে কি অনেকে তো স্যার অপারেশনের পরেও ফুললি সুস্থ হচ্ছে না। হ্যাঁ, কিন্তু ওই অপারেশনটা সাজেস্ট কে করবে? সাজেস্ট করবে ফিজিওথেরাপি স্পেশালিস্ট। যে ফিজিওথেরাপি স্পেশালিস্ট যখন ফেল করবে, তখন হচ্ছে সার্জনের কাছে যেতে হবে। তাহলে কখন সেটা? তার মানে কি, প্রথম ফার্স্ট প্রায়োরিটি অফ ট্রিটমেন্ট হচ্ছে ফিজিওথেরাপি স্পেশালিস্টের কাছে যেতে হবে। তো যদি কোমর ব্যথা নিয়ে প্রথমেই ফিজিওথেরাপি বিশেষজ্ঞের কাছে যায়, তাহলে কিন্তু ট্রিটমেন্ট আর ভুল হওয়ার সম্ভাবনা নাই। আমার কাছে যখন কেন হচ্ছে মানুষের মধ্যে সেটি পৌঁছয়নি যে কোমর ব্যথা হলে বা হাঁটু ব্যথা বা যে কোনো ব্যথায় আমি একজন ফিজিওথেরাপিস্টের কাছে যাই? সেটার কারণ হচ্ছে যে আমাদের সমাজের অ্যাওয়ারনেসটা এখনো এতটা ডেভেলপমেন্ট হয় না। যথেষ্ট ডেভেলপমেন্ট হচ্ছে, বাট এখনো সাকসেসফুলি হয় নাই। যে কারণে যেমন আমার কাছে যদি কোনো কোমর ব্যথার রোগী আসে, ফার্স্ট কাজ কি? ট্রিটমেন্ট দেওয়া না। প্রথম কাজ হচ্ছে আমার আগে ডায়াগনোসিস করা যে কি কারণে কোমর ব্যথা হচ্ছে। যেটা আমরা বলছি, কোমর ব্যথা মূলত দুইটা কারণ আছে, মেকানিক্যাল, একটা প্যাথোলজিক্যাল। অ্যান্ড মেকানিক্যাল যদি কোমর ব্যথা হয়, তাহলে সোজা ফিজিওথেরাপিতে সে 100% ভালো হয়ে যাবে। মেকানিক্যাল মানে পিএলএডি থাকতে পারে, লিস্থেসিস থাকতে পারে, এগুলো কারণে মেকানিক্যাল পেন হয়ে থাকে। এখন আসলে যদি প্যাথোলজি থাকে, যেমন টিউমার, টিবি, ক্যান্সার, তাহলে সেক্ষেত্রে অপারেশন সব ক্ষেত্রে না। এখন টিউমার আছে, ক্যান্সার আছে, মাস্ট অপারেশন, তাহলে তাকে সাথে সাথে আমরা রেফার করে দিচ্ছি নিউরোসার্জনের কাছে। পেশেন্ট কিন্তু আর সাফার করছে না, সেখানে গিয়ে সঠিক চিকিৎসাটা পাচ্ছে। তাহলে পেশেন্টকে অপারেশন লাগবে কি লাগবে না, সেই ডিসাইডটা করতে হবে কিন্তু একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের। কারণ যদি ফিজিওথেরাপিতে ভালো হয়ে যায়, তাহলে তো অপারেশন দরকার নাই। সো যে কারণে আমরা বলছি অনলি 1% কেস হচ্ছে ফিজিওথেরাপি ছাড়া অপারেশনের প্রয়োজন হতে পারে, বাট 99% কোমর ব্যথা রোগীরা ফিজিওথেরাপিতেই ভালো হচ্ছে। এবার তাহলে মাঝখানে যে অনেক বড় একটা জার্নি করছে রোগীরা, কোমর ব্যথা রোগীরা, মেডিসিনের দোকান থেকে শুরু করে অর্থোপেডিক্স, মেডিসিন স্পেশালিস্ট, নিউরোমেডিসিন, এই যে এত জায়গা দৌড়াদৌড়ি করে যে টাইমটা নষ্ট করছে, যার ফলে রোগী কিন্তু ক্রিটিক্যাল থেকে ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে। এবং দেখেন, এখন অনেক সময় ফেসবুকে, ইউটিউবে বিভিন্ন ধরনের এক্সারসাইজ শিখাই দিচ্ছে। এই যে একটা রোগীকে যে এক্সারসাইজ শিখাই দিচ্ছে, তিনি কি জানেন যে যে ব্যক্তিটা তার স্কিন থেকে ওই কোমর ব্যথার এক্সারসাইজগুলো দেখছেন, তিনি কোন কারণে কোমর ব্যথা আক্রান্ত? তাহলে এই ব্যায়ামটা শিখাই দেয়, এটা অপরাধ না? না, এটা তো অপরাধ। আপনি প্রোগ্রাম, যেমন আমরা প্রোগ্রাম করি, আমরা কিন্তু কোনো এক্সারসাইজ শিখিয়ে দিই না। আমার জীবনেও আমি কোনোদিন কোনো প্রোগ্রামে, আমি গত 20 বছর ধরে আমি মিডিয়াতে প্রোগ্রাম করছি,
কোনোদিন আমি এক্সারসাইজ শিখিয়ে দিই না। কেন দিই না? কারণ একটা এক্সারসাইজে একজন রোগী সুস্থ হতে পারে, সেম এক্সারসাইজে একটা রোগী প্যারালাইসিস হতে পারে। তাহলে কোন রোগী সুস্থ হবে আর কোন রোগী প্যারালাইসিস, সেটা আমার কাছে না আসা পর্যন্ত আমি তো সেটা বলতে পারবো না। যার কারণে আমরা কখনো এক্সারসাইজ শিখিয়ে দিই না। তাহলে এই যে দেখবেন, টিভি খুললেই দেখবেন, আপনি কি বলে সরি ওই ফেসবুক খুললেই দেখবেন যে 2টা ব্যায়ামে কোমর ব্যথা মুক্তি। সোশ্যাল মিডিয়ার সব এটা কিন্তু জায়গাতেই আছে। ডেঞ্জারাস এবং এটা স্টপ করা উচিত। এই যে যারা এই কথাটা বলে সোশ্যাল মিডিয়াতে সরগরম থাকে, এটা তো অপরাধ করছে। আমার আরেকটা প্রশ্ন, তেল মালিশ করে কি কোমর ব্যথা ভালো হয়ে যাওয়া সম্ভব? এটা কিভাবে সম্ভব? যারা বলছে তারা হচ্ছে পাগল, নাইলে তারা বোকা, নাইলে তারা শয়তান। কারণ কি, তেল মালিশ করলে কোমর ব্যথা ভালো হয়ে যাবে কেন? কোমর ব্যথাটা কেন হচ্ছে? যদি টিউমারের কোমর ব্যথা তাহলে তেল মালিশে ভালো হবে? অবশ্যই না। যদি ডিসপোলাপসের ব্যথা কোমর ব্যথা ভালো হবে? তো যারা বলে কবিরাজ বলছে, অশিক্ষিত লোকজন বলছে, মূর্খ লোকজন বলছে, বাট আমরা ইদানিং দেখতে পাচ্ছি অনেক শিক্ষিত, অনেক এডুকেটেড, অনেক বিশেষজ্ঞরাও এই ভুল ইনফরমেশনগুলো মিডিয়াতে ছড়াই দিচ্ছে। অনেক বিশেষজ্ঞ আমি ফেসবুকে দেখেছি 2টা এক্সারসাইজে মানে ক্রনিক কোমর ব্যথা চিরতরে সুস্থ। এটা কেমন বোকার মতো কথা? 2টা এক্সারসাইজে কোমর ব্যথা, তার মানে বাংলাদেশের যত কোমর ব্যথা রোগী আছে সবাইকে 2টা ব্যায়ামে কি ভালো হয়ে যাবে? তো এত বড় একটা মিথ্যা কথা মিডিয়াতে প্রচার করা, ইটস ডেঞ্জারাস। এটা একটা ক্রাইম, এটা একটা অপরাধ, এটা বন্ধ করা উচিত। ধন্যবাদ স্যার। স্যার, আমরা কোমর ব্যথার ক্ষেত্রে যদি আসি, অনেক রোগীরাই আছে কিন্তু 5-10 বছর ধরে কোমর ব্যথায় ভুগেছে, দেশের বাইরে গিয়েও ট্রিটমেন্ট করেছে, পারলে অপারেশনটুকুও হয়ে গিয়েছে, কিন্তু তারপরেও পুরোপুরি সুস্থ হচ্ছে না কেন? এ হচ্ছে যে একটা টিম ওয়ার্ক। অ্যাকচুয়ালি কোমর ব্যথা কিন্তু একজনের পক্ষে সবসময় ভালো করা সম্ভব হয় না। যদি ফিজিওথেরাপি লাগে তাহলে ফিজিওথেরাপিতে ভালো হয়ে যাচ্ছে। আইদার যদি আপনি সার্জারিতে যান, তো সার্জারির নিয়ম কি, যে কোনো সার্জারিতে আফটার সার্জারি দেন রিহ্যাবিলিটেশন। এবং অর্থোপেডিক্স কেসে এবং নিউরোলজিক্যাল কোনো কেস যদি সার্জারি হয়, তারপরে অপারেশনের সাথে সাথে কিন্তু ফিজিওথেরাপিটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অন্য 10টা অপারেশনের থেকে আরও বেশি প্রয়োজন। ধন্যবাদ স্যার। আমাদের একজন দর্শক আছে লাইনে। দর্শক, আসসালামু আলাইকুম। কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছেন? আমি জামান বলতেছি পঞ্চগড় থেকে। জি। আসলে আমি কিছুদিন আগে ফুটবল খেলতে মানে হাঁটুতে ব্যথা পাইছিলাম। এরপর থেকে মানে কবিরাজের কাছে তেল নিয়েছিলাম, তেল মালিশ করছিলাম, মানে কিছুক্ষণের জন্য কমছে, আবার মাঝে মধ্যে দেখা যায় যে ব্যথা করে। আচ্ছা, ব্যথা কি হাঁটুর মধ্যে করে? জি জি। আপনার হাঁটু কি ফুলে গিয়েছে? যখন ব্যথা পাইছিলাম তখন ফুলছে, তবে এখন ফোলা নাই, কিন্তু ব্যথা করে মাঝে আচ্ছা, মধ্যে। আপনার কোমরে কোনো ব্যথা আছে? কোমরে না, কোমরে ব্যথা নাই। বয়স কত আপনার? বয়স 26। 26 বছর। জি, ধন্যবাদ আপনাকে। অসংখ্য দেখেন, ধন্যবাদ। উনি হচ্ছে ট্রমাটিক পেইন হচ্ছে, তো আমরা ইনজুরি ছিল, ফুলে গিয়েছে, তার মানে সফট টিস্যু ইনজুরি ছিল। হ্যাঁ, এখানে প্রথমত যে ইনজুরি হওয়ার সঙ্গে সঙ্গে আমরা বলি 7 দিন একটা রেস্ট নিতে। রেস্ট নিলে যে ইনজুরিটা ছিল যে রিপেয়ার হয়ে যাবে। রেস্টের পরে দেন ফিজিওথেরাপি। ফিজিওথেরাপি কেন নিতে হবে? কারণ ইনজুরিতে তার মাসেলগুলো টায়ার্ড ছিল, রেস্টের কারণে আরও উইকনেস হয়ে যায়। পরবর্তী যদি রিহ্যাবিলিটেশন মানে ফিজিওথেরাপি না নেওয়া হয়, তাহলে এই রোগী আস্তে 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 কী হবে, ডে বাই ডে খারাপের দিকে যেতে থাকবে এবং একসময় হাঁটুনের সে পঙ্গুত্ব বরণ করতে লাগতে পারে। কারণ ওই যে ছোট একটা ট্রমা তাকে সারা জীবন তাকে কষ্ট দিবে। সো এখনই যেটা করতে হবে, তাকে রিহ্যাব মানে হাঁটুর কিছু এক্সারসাইজ করে মাসেলকে স্ট্রং করতে হবে যেন স্বাভাবিক চলাফেরা করতে পারে। এবং যদি আবার খেলাধুলা করতে হয়, ফুটবল খেলতে, তাহলে অবশ্যই ফিটনেস নিয়ে খেলতে হবে, নাহলে আরও বড় ধরনের ক্ষতি হতে পারে। দর্শক, আমি আপনাকে সাজেস্ট করবো আপনি একজন ফিজিওথেরাপি স্পেশালিস্টের কাছে গিয়ে একটু ফিজিওথেরাপি শিখে নেন, মাসেলগুলো স্ট্রং করেন, তাহলে ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন। তেল মালিশ করে কোনো লাভ হবে না। ধন্যবাদ আপনাকে। এই যে হাঁটু ব্যথা নিয়ে কথা উঠলো, যখন হাঁটু ব্যথার ক্ষেত্রে আসি, কোমরের সাথে হাঁটুর রিলেশনটা রয়েছে কি ব্যথার? 100% কোমরের সাথে হাঁটুর রিলেশনশিপ। যেটা বলা হচ্ছে যে লং টাইম ব্যাক পেন, বাইলেটারাল বোথ নি জয়েন্ট পেনের কারণ। এটা আমার কথা না, এটা রিসার্চের কথা। আচ্ছা, এখন আছে যদি লোকাল কোনো প্রবলেম থাকে তাহলে হাঁটু ব্যথা হতে পারে, যেমন ট্রমার কারণে হাঁটু ব্যথা হচ্ছে। এটা কিন্তু ব্যাক পেনের সাথে সম্পর্ক না, বাট এটা একসময় ব্যাকের সাথে সম্পর্ক তৈরি করবে। কারণ যদি তার পায়ের শক্তি কমতে থাকে তখন সে লিম্পিং করবে, খোঁড়াই করে হাঁটবে, আস্তে আস্তে কোমরে ডিসপ্লাস হতে থাকবে, তবে তার সাথে একটা সম্পর্ক হয়ে গেল। আবার কোমরে যদি অনেকদিন ব্যথা থাকে, সেটার কারণে পায়ের শক্তি কমে যায়, হাঁটুর মধ্যে কার্টিলেজ ভেঙে হাঁটু ব্যথা হচ্ছে। তার মানে কি, কোমরের সাথে হাঁটুর সম্পর্ক অলওয়েজ। যেমন একটা বিল্ডিংয়ের সাথে ফাউন্ডেশনের সম্পর্ক, তেমনি আমাদের পুরো বডির সাথে আমাদের কোমরের একটা নিবিড় সম্পর্ক থাকে। এবং যদি লোকাল প্রবলেম থাকে, যেমন হাঁটুর টিউমার, টিবি, ক্যান্সার থাকে, সেই ক্ষেত্রে আলাদা, সেটা লোকাল পেন বলা হচ্ছে, যে লোকাল কোনো কারণে তার ব্যথা হচ্ছে, এটা প্যাথোলজিক্যাল নি পেন। বাট আদারওয়াইজ 99% ক্ষেত্রে কোমরের সাথে রিলেশনশিপ।
যে কারণে দেখবেন হাঁটু ব্যথা রোগীরা বছরের বছর চিকিৎসা করে যাচ্ছে কিন্তু কোনো ইনজেকশন রেসপন্স দিয়ে নাই। যাচ্ছে, হ্যাঁ, পা ফুলে যাচ্ছে, পানি বের করছে, কিন্তু কোনো তারপরে ভালো সুস্থ হচ্ছে না। হচ্ছে হ্যাঁ, না। তারপরে পানি বের করেই যাচ্ছে, ইনজেকশন দিয়েই যাচ্ছে, হাঁটুতেও থেরাপি দিচ্ছে, কিন্তু রোগী ভালো হচ্ছে না, রোগী শুধু খারাপই হচ্ছে এবং রোগী নিচে বসা বন্ধ হয়ে যাচ্ছে, চেয়ারে বসে নামাজ পড়ছে, লাইফটাই তার নষ্ট হয়ে যাচ্ছে। কেন? কারণ তার আইডেন্টিফাই সঠিক হয়নি। কোমরের যে তার প্রবলেম ছিল সেটা আইডেন্টিফাই না করার কারণে তার সাফারিংসটা আসছে। স্যার, অনেক ক্ষেত্রেই আছে কোমর ব্যথার রোগী, হাঁটু ব্যথার রোগীরা দীর্ঘদিন ধরে ভুগতে ভুগতে একটা সময় হচ্ছে চেয়ারেই বসে পড়েছে, বেডরিডেন হয়ে যাচ্ছে। এইসব রোগীদের কি ফিজিওথেরাপির মাধ্যমে সুস্থ করা সম্ভব? অবশ্যই, কারণ কি ফিজিওথেরাপি এমন একটা ট্রিটমেন্ট যে অচলকে সচল করাই ফিজিওথেরাপির কাজ, কিন্তু সেটা হতে হবে সঠিক ফিজিওথেরাপি। জি। ফিজিওথেরাপির উপরে বাংলাদেশে হসপিটাল বা রিহাব হসপিটাল খুবই কম, যেটা এসপি হসপিটাল কিন্তু বাংলাদেশে একমাত্র ফিজিওথেরাপি রিহাব হসপিটাল, যেখানে অচলকে সচল করি আমরা। যে কোনোভাবেই যে অচল থাক তাকে সচল করার কাজটাই আমাদের। সেটা হতে পারে ব্যাক পেন থেকে, হতে পারে হাঁটু ব্যথা থেকে, হতে পারে ব্রেন স্ট্রোক থেকে, নিউরোলজিক্যাল যে কোনো কারণ থেকে, আফটার অপারেশনের বিভিন্ন ধরনের যে ইগুলা থাকে, কমপ্লেনগুলো থাকে, সেখান থেকে হতে পারে। তো যত রকমের অচল আছে সেই অচলকে সচল করার কাজ হচ্ছে রিহ্যাবিলিটেশন। স্যার, আমাদের একটি ফোন কল রয়েছে। দর্শক, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? আমি নাটক থেকে রুবেল বলছিলাম। জি, আপনার সমস্যা কথাটি বলুন। সমস্যা, আমি ঢাকা থেকে ঈদের আগে বাড়িতে আসছি, লং জার্নি বাইকে করে। তো আমার হাঁটুতে পায়ে ব্যথা, প্রচন্ড ব্যথা, সারা রাত ব্যথা। এই ক্ষেত্রে কি করতে পারি স্যার? আপনার বয়স কত? বয়স 39। ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। এটা ছাড়া অ্যাকুইট পেন হচ্ছে জার্নির কারণে, তার মানে তার অনেকক্ষণ কোমরে বসে থাকার প্রবলেম আছে, কারণে। অনেকক্ষণ বসে মোটরসাইকেল চালালে তো আমাদের ব্যাকে প্রবলেম হতো, ডিসপলাপস হতে পারে। এটার জন্য অনেকে ব্যথার ওষুধ খায়, বাট ব্যথার ওষুধ খেলে এই অসুখটাকে আরও উস্কে দেওয়া হয়। আচ্ছা। তার যত ব্যথার ওষুধ খাবে এটা দিন দিন বাড়তে থাকবে। হ্যাঁ, যখন পেন কিলার খাবে তখন আরাম লাগবে। তো আমরা বলি যে তীব্র পেন হয় তাহলে একটা পেন কিলার খেতে পারে, বাট আমরা দ্বিতীয়টা বলবো না। মেইন হচ্ছে তাকে মাসেলকে স্ট্রং করার জন্য ফিজিওথেরাপি লাগবে। তো অবশ্যই আমরা বলবো একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের কাছে গিয়ে এক্সারসাইজ শিখে নিতে, যে কোন ডিরেকশন এক্সারসাইজটা করবে। সবার জন্য সব এক্সারসাইজ প্রযোজ্য না। তো এক্সারসাইজটা ডিপেন্ড করবে তার অ্যাসেসমেন্টের উপরে, যে তার ডিরেকশনটা কি, তার মাসেল পাওয়ারটা কতটুকু কমেছে। সো একবার দর্শক, আপনি যদি একবার একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের কাছে যেতে পারেন, গিয়ে একটু দেখে আপনি ফিজিওথেরাপিতে কতগুলো এক্সারসাইজ শিখিয়ে দিবে। এটা করে আপনার পায়ের শক্তিকে বাড়াতে হবে, বডির ফাউন্ডেশনটাকে স্ট্রং করতে হবে, যেন আপনার ফিটনেসটা ভালো থাকে। যেহেতু আপনাকে মোটরসাইকেল চালাতে হবে, মোটরসাইকেল চালানো একটা কী বলবো ডিফিকাল্টিস কাজ। সো এখানে যদি আপনার ফিটনেস ভালো না থাকে তাহলে আপনি বারবার আপনি কিন্তু বিভিন্নভাবে ব্যথায় আক্রান্ত হতে পারেন। ধন্যবাদ আপনাকে। স্যার, আপনাকেও ধন্যবাদ। আমাদের একটি বিরতির সময় হয়ে গিয়েছে। দর্শক, সময় হলো ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরে আসছি আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। সুই দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি এসপি হসপিটাল নিবেদিত আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করছিলাম হাঁটু, কোমর ও ঘাড় ব্যথায় আধুনিক ফিজিওথেরাপির চিকিৎসা। এই বিষয়টি নিয়ে আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থেকে থাকলে আমাদের টিভি স্ক্রিনের নিচে স্ক্রলে দেখানো নাম্বারে সরাসরি ফোন করতে পারেন। আমরা চেষ্টা করব আমাদের বিশেষ অতিথির মাধ্যমে সেসব প্রশ্নের উত্তর দেওয়ার। আর আমাদের সাথে বিশেষ অতিথি হিসেবে স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার এস চক্রবর্তী। স্যার, আপনাকে আবারও স্বাগত আমাদের অনুষ্ঠানে। বিরতির আগে আমরা এসপি হসপিটাল নিয়ে কথা বলছিলাম। এমন অনেক পেশেন্ট আছে যারা বিভিন্ন রোগে আক্রান্ত, কিডনির সমস্যা থাকতে পারে, ডায়াবেটিস থাকতে পারে, হার্ট ডিজিজ থাকতে পারে। তারা যখন কোমর ব্যথা, হাঁটু ব্যথা বা ঘাড় ব্যথা নিয়ে এসপি হসপিটালে ভর্তি হয়, তখন কি করে সবকিছু সমন্বয় হয় এসপি হসপিটালে? ধন্যবাদ। অ্যাকচুয়ালি দেখেন, এটা একটা রিহ্যাবিলিটেশন পার্ট। রিহ্যাবিলিটেশন মানে হচ্ছে সমন্বয় ট্রিটমেন্ট। এটা টিম ওয়ার্ক। সমস্ত বিশেষজ্ঞ দিয়ে আমরা আসলে ট্রিটমেন্টটা করছি। যেমন কোমর ব্যথা, তো আসলে এটা হচ্ছে অ্যাকুইট থাকে, যে একজন বয়স্ক মানুষের কোমর ব্যথায় সে আক্রান্ত থাকে, পাশাপাশি যখন সমস্যা তখন আমরা ভর্তি রেখে তাকে আমরা টিমের মাধ্যমে তাকে আচ্ছা, সব রকমের ডক্টররাই থাকে। স্যার, আমাদের একটু ফোন কল রয়েছে। দর্শক, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? জি জি, গোলাম কবির বলছিলাম, জি যাত্রাবাড়ি থেকে। জি, আপনার সমস্যা কথাটি বলুন। আমার সমস্যাটা হচ্ছে আমার বসে থেকে কাজ করতে হয়, তো এর জন্য হচ্ছে কোমরে বাম পাশটায় আমার ব্যথা হয়। জি। এইটার জন্য কি করবো? বয়স কত আপনার? 37। কোনো চিকিৎসা করেছেন? জি না, এখনো পর্যন্ত কোনো চিকিৎসা নেই। আচ্ছা, কি কাজ করেন আপনি? আমি একটা আইটি কোম্পানিতে জব করি বসে বসে। আচ্ছা, জি ধন্যবাদ। আমরা তো দেখেন desk যারা work করেন। ডেস্ক ওয়ার্ক যারা করে তাদের কিন্তু এই কোমর ব্যথা, ঘাড় ব্যথা অ্যাভেলেবেল পেশেন্ট আমাদের কাছে আছে, যারা ব্যাংকে কাজ করে। তো যেটা এটা আসলে যে দর্শক আপনাকে
ফিজিওথেরাপির মাধ্যমে মাসলকে স্ট্রং করতে হবে। সো এটা হচ্ছে আপনার বডির ফিটনেসটা ফল করার কারণে মূলত সমস্যা হচ্ছে। অবশ্যই একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের কাছে গিয়ে তার ডিসিশন নিয়ে আপনি কিছু এক্সারসাইজ শিখে নেন, করেন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন। স্যার আমাদের আরেকটি ফোন কল রয়েছে। দর্শক আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, আমি কিশোরগঞ্জ থেকে বলছি। জি, আপনার নাম বয়স বলে সমস্যার কথাটি বলুন। আমার নাম শিউলি আক্তার। সমস্যা বলুন। হ্যাঁ, আমার বয়স 32 বছর। আমার হাঁটুতে ব্যথা নাই, আমার একটু হাঁটলে আমার পায়ের গন্ডাতে মনে হয় যে সব ব্যথা চলে আসছে। জি, আর ঘাট থেকে কোমর পর্যন্ত একটু বেশিক্ষণ বৈশা কাজ করলে কিংবা একটু এই ঝাড়ু টাড়ু দিলে কোমরের প্রচন্ড ব্যথা হয়, একদম গরম হয়ে যায়, মনে হয় যেমন হাড়গুলা কি মানে ফেটে যাবে কিনা, এরকম একটা জি। অবস্থা কোনো হয়। চিকিৎসা নিচ্ছেন আপনি? চিকিৎসা বলতে কিছুদিন আগে ডাক্তার দেখিয়েছিলাম, মানে এক্সরে করা হয়েছে, তারপর না এখন কোনো চিকিৎসা নিতেছি না। আচ্ছা, ধন্যবাদ। কিছুদিন আপনি আগে যেটা করবেন নিয়েছিলাম, দর্শক, আপনি কিন্তু আমাদের কোনো সাথে এখন উপকার আমি হয়নি। বলে দিচ্ছি। অসংখ্য ধন্যবাদ দর্শক। আপনার যেটা হচ্ছে মেরুদণ্ডের ডিসপ্রোলাপস হচ্ছে, আপনাকে একটা এমআরআই করে দেখে ফিজিওথেরাপি করলে ভালো হয়ে যাবেন। তো আমি আপনাকে সাজেস্ট করবো ওখানে একজন ফিজিওথেরাপি স্পেশালিস্টের কাছে গিয়ে অবশ্যই দেখাবেন এবং একটা এমআরআই করে দেখে নিয়ে ফিজিওথেরাপি করলে ইনশাল্লাহ সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। স্যার, এই যে আমাদের জীবনযাত্রার মান দিন দিন কিন্তু গৃহবন্দী হয়ে যাচ্ছে। আমাদের কিছুক্ষণ আগে একজন পেশেন্ট ফোন দিলেন, তিনি ডেস্কে কাজ করেন, সারাদিনই ডেস্কে বসে আছেন। এইরকম জীবনযাত্রার পেশেন্টদের ক্ষেত্রে আপনার পরামর্শ কি স্যার? দেখেন, আসলে আমাদের প্রত্যেকটা মানুষের এক্সারসাইজ করা উচিত। যেমন নামাজ, যারা এই ডেস্কে কাজ করছে যদি তারা নামাজি হয়, অবশ্যই টাইম টু টাইম তাদের নামাজটা পড়া উচিত। অ্যাটলিস্ট এই সময় যে এক্সারসাইজটা হচ্ছে শরীরটা ফিটনেস থাকার জন্য এটা মোটামুটি এটাতে এনাফ। এর পাশাপাশি অবশ্যই এক্সারসাইজ করা উচিত। তো আমাদের সুস্থ থাকার জন্য বডির ফিটনেসটা ধরে রাখতে হবে, ফিটনেসের জন্য এক্সারসাইজের বিকল্প নাই। স্যার আমাদের একজন দর্শক রয়েছে। দর্শক আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? পটুয়াখালী থেকে বলছি। আমার আসলে ননদ আছে আপু, বুঝছেন, ওর বয়স হয়েছে 43 প্লাস। জি, হাঁটুতে ব্যথা, জি, ডাক্তার দেখাই যে ঢাকা ইবনে সিনায়, এরা বলছে ওই যে পিঠের উপরে নাকি 3টে হাড্ডি বলছে জি। এমআরআই করার পর। হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। তারপরে ওরা এমআরআই করার পর একটা অপারেশন করতে বলছে, কিন্তু ওই অপারেশনে যাইতে চায় না। এবার একটা সুই দিয়েছে, একটা সুই দেওয়ার পর বলছে 3টে সুই লাগবে, জি, কিন্তু ওই সুইতে দেশে পাওয়ার কোনো ইয়ে হয় না, তো আবার দেখাই আছে। জি, ধন্যবাদ দর্শক, আমি উত্তরটা দিচ্ছি। জি, দেখেন, ওনার সমস্যা কিন্তু ডিসপ্রোলাপস আছে, 3টা জয়েন্টের ডিসপ্রোলাপস, যেটার কারণে তার কোমর থেকে হাঁটুতে ক্ষতিগ্রস্ত হচ্ছে, পায়ের শক্তি কমে যাচ্ছে। অপারেশন করতে বলেছে, মানে ডিস্ক অপারেশন করতে, উনি অপারেশনে ভয় পাচ্ছে, ইঞ্জেকশন দিয়েছে, তাতেও কোনো কাজ হবে না। এখানে ওষুধ বলেন, ইঞ্জেকশন বলেন, অপারেশন, কোনোটা কাজ করে না যতক্ষণ না সে রেস্টে থাকবে, কারণ এটা রিপেয়ার করতে হয়, ফেটে গিয়েছে। দর্শক, আমি আপনার সাজেস্ট করব আপনাকে ফিজিওথেরাপি হসপিটালে ভর্তি থেকে 3 থেকে 4 সপ্তাহ ফিজিওথেরাপি দিলে ওই ফাটাটা জোড়া নেবে এবং উনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। স্যার, একজন ফিজিওথেরাপিস্ট হতে গেলে কিভাবে তার জীবন গড়ে তুলতে হবে? ধন্যবাদ। আমরা দেখি ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি, যেটা আমাদের এসপি হসপিটালের একটা একাডেমিক প্রতিষ্ঠান, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। এখানে 5 বছর মেয়াদি গ্রাজুয়েশন কোর্স আমাদের পরিচালিত হচ্ছে। সো এখন যারা ইন্টারমিডিয়েট পাস করেছে গতবার, তারা এখানে ইন্টারভিউর মাধ্যমে ভর্তি হতে পারে। তো দর্শক, যারা আমাদের স্ক্রিনে প্রোগ্রাম দেখছেন, তারা বলবো যারা ইন্টারমিডিয়েট পাস করছেন, তারা যদি ফিজিওথেরাপিতে ক্যারিয়ার ডেভেলপ করতে চান, অবশ্যই এসপি হসপিটাল বা ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপিতে যোগাযোগ করে এখানে অ্যাডমিশনের মাধ্যমে ভর্তি হতে পারবেন। স্যার, আমাদের অনেক দর্শকই রয়েছে কিন্তু যারা সরাসরি আপনার সাথে দেখা করতে চায়। ইভেন আপনি শুধু ঢাকায় বসেন না, ঢাকার বাইরে কোথাও বসেন, সেটাও জানতে চায়। সরাসরি দর্শক আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? দর্শক, আমি স্যার, আমরা এটা শুনবো, কিন্তু একজন দর্শক রয়েছে লাইনে, ফোনটা নিয়ে নি। দর্শক আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি খুলনা থেকে বলছি। জি, আমার আপনার নাম বয়স বলে সমস্যার কথাটি বলুন। আমার নাম হচ্ছে রুমা, বয়স হচ্ছে 33। আর সমস্যা হচ্ছে আমি কিছুদিন আগে হাঁটুর নিচে টান খাওয়ার পর মানে প্রচন্ড ব্যথা, বসতে গেলে ব্যথা, উঠতে গেলে ব্যথা, জি, প্রায় 1.5 মাস যাবত। তো আমি একটা ওষুধ খাইছি, ওষুধের নাম হচ্ছে ন্যাপ্রো A+, জি, আর মাইলাস। হুম, খাইলে কম ভালো থাকে একটু, আর না খাইলে আবার প্রচন্ড ব্যথা হয়। জি। আপনাকে কোমরে কোনো ব্যথা আছে? কোমরে ব্যথা তেমন একটা নেই, অল্প। আচ্ছা, জি, আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। দেখেন, হ্যাঁ, স্যার, আমাদের আরেকটি দর্শক রয়েছে। দর্শক আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন?
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি সালাম। আমেরিকা থেকে বলছিলাম জি, জি সমস্যা বলুন। যে আমি আমার 25 years ago আমার একবার জিগার আপনার ব্যাকে মানে পেন ধরে গেছিল, হঠাৎ করে আমি মুভমেন্ট করতে পারছিলাম না। তো আমার যে রেগুলার ডাক্তার ছিল তাকে এমআরআই দিছিল। এমআরআই করার পর আমি যখন ওর অফিসে গেলাম, ডাক্তারের অফিসে, ডাক্তার বলছিল ইউ হ্যাভ আ প্রবলেম, আপনার অনেক সমস্যা আছে, ইউ আর ডিসেবিলিটি আছে, হোয়াট ইউ টকিং অ্যাবাউট। আমি তো এখন ইয়াং, তো ওই সময় আমি কোনো কেয়ার করি নাই। এরপরে চলে আসলাম এইভাবে হঠাৎ করে ব্যথা করে চলে যাচ্ছে প্রায় 25 years পরে। এখন দেখছি আস্তে আস্তে পায়ে কি লেগ পায়ে একটু নামলেস লাগে, রাইট পায়ে নামলেস লাগে, তারপরে মানে লাস্ট ইয়ার হাসি দিলে আপনার পায়ে গিয়ে ধরে যায়। তো আমি আমার ডাক্তার এমআরআই করালো, আপনার ওনারা L1 L2 L4 and L5 ওই বাল্ব ডিস্ক আছে না জি জি মাঝখানে, এগুলো লেফট রাইট একটু একটু বেরিয়ে গেছে আছে, বুঝছেন? জি। তো এখন আমি থেরাপি দিচ্ছি এই আর কি। তো আপনাদের পরামর্শটা একটু জানতে চাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দর্শক। স্যার আমরা ছোট্ট করে হ্যাঁ। দুজন দর্শকের জি, প্রশ্নের উত্তর প্রথমে দেব। তো যে রোমা যে ফোন করছেন, ওনার পায়ে যে সমস্যা হাঁটু ব্যথার কোমর থেকে যাচ্ছে, তো অবশ্যই কোমরে এমআরআই করে ফিজিওথেরাপি করলে ভালো। দর্শক আমি আপনার ফিজিওথেরাপি করতে হবে, অবশ্যই কোমরে এমআরআই করে নিতে হবে। এবং যে ভদ্রলোক উনি আমেরিকা থেকে ফোন দিয়েছেন, আপনার যে ডিস বালজিং আছে, আপনি ফিজিওথেরাপি নিচ্ছেন, পায়ে নামলে চলে আসে, আপনি যদি মুভমেন্ট করে ফিজিওথেরাপি নেন তাহলে এটা ভালো না হওয়ার সম্ভাবনাই বেশি। সো আপনাকে বেড রেস্টের থেকে 3 থেকে 4 সপ্তাহ দিয়ে ফিজিওথেরাপি নেন, তাহলে যে ডিস বালজিং যেটা আছে, ডিসটা প্রোলাপস আছে, ওটা রিপেয়ার হয়ে যাবে। সো 3 থেকে 6 সপ্তাহ সময় লাগে। আমি আপনাকে সাজেস্ট করব যে কোনো হসপিটাল বা বাসায় রেস্টের থেকে 3 থেকে 4 সপ্তাহ কন্টিনিউ 4 বেলা দিনে ফিজিওথেরাপি করতে হবে, তাহলে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন এবং এই ব্যথাটা পার্মানেন্ট সলিউশন হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। স্যার দর্শকরা সরাসরি আপনার সাথে জি, কি করে আমার সঙ্গে যোগাযোগ সরাসরি করবে? যোগাযোগ করতে হলে দর্শক, আমি শুধুমাত্র ঢাকাতে এসপি হসপিটালে বসি, সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত চেম্বার করছি। নিচে স্কলে এসপি হসপিটালের যথেষ্ট নাম্বার দেওয়া আছে, ওগুলো ফোন করে আসতে পারেন, অথবা আমার নাম্বারটা বলে দিচ্ছি, সরাসরি এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমি নাম্বারটা বলছি, দয়া করে আপনারা লিখে রাখবেন, 0179 355 7825। আমি আরেকবার বলছি, 0179 355 7825। ধন্যবাদ সকলকে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। স্যার আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাকেও ধন্যবাদ। দর্শক আজকের অনুষ্ঠান এই পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে আগামী শুক্রবার ঠিক সকাল 9টা 30 মিনিটে সরাসরি জিটিভির পর্দায়, এবং আজকের অনুষ্ঠানটি পুনরায় সম্প্রচারিত হবে ঠিক ভোর 5টা 30 মিনিটে। দর্শক আপনারা ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি পাপিয়া আফরোজ সৌমিক। আল্লাহ হাফেজ।